35,000 কোটি টাকা 7 বছরের একটি মেগা প্রকল্প। নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি পদ্মা ব্যারেজের কথাই বলছি। বাংলাদেশ সরকার পদ্মা নদীর ওপর নির্মাণ করতে যাচ্ছে একটি বিশাল ব্যারেজ। সরকার বলছে এই প্রকল্প দক্ষিণ পশ্চিমাঞ্চলের মৃতপ্রায় নদীগুলোকে বাঁচাবে, কৃষিতে নতুন সম্ভাবনা তৈরি করবে, লবণাক্ততা কমাবে, পরিবেশের উন্নয়নও নাকি ঘটাবে। কিন্তু আপনি কি জানেন, এর নামের সাথে জড়িয়ে আছে ভূরাজনীতির একটা জটিল খেলা। জাতিসংঘের উন্নয়ন গবেষণার সাবেক প্রধান এবং বেন এর প্রতিষ্ঠাতা ডক্টর নজরুল ইসলাম বলেছেন, ভারতের অনেকের দৃষ্টিতে গঙ্গা শুধু ভাগীরথী দিয়ে কলকাতার দিকে চলে যায়। এটা প্রতিষ্ঠিত করতে পারলে তাদের সুবিধা হয়। কেন? কারণ তখন গঙ্গার প্রবাহে বাংলাদেশের যে হিস্সা, এটা প্রত্যাখ্যান করা বেশ সহজ হয়ে যায়। সে কারণে তারা অনেক সময় স্বীকার করতে চায় না যে গঙ্গার মূল স্রোত রাজশাহীর কাছে বাংলাদেশে প্রবেশ করে এবং কেবল গোয়ালন্দে যমুনার সঙ্গে মিলিত হওয়ার পর পদ্মা নামটা ধারণ করে। সুতরাং গঙ্গায় বাংলাদেশের যে হিস্সা, এটা আদায়ের ইস্যুর দৃষ্টিকোণ থেকে এটাকে গঙ্গা ব্যারেজ বলাই ভালো। নামের রাজনীতি আর কি কি আছে এই গঙ্গা ওরফে পদ্মা ব্যারেজে? প্রস্তাবিত পদ্মা ব্যারেজ নির্মিত হবে রাজবাড়ীর পাংশা উপজেলায়। প্রায় 2.1 কিলোমিটার দীর্ঘ এই ব্যারেজে থাকবে 78টি স্পিলওয়ে, 18টি আন্ডার স্লুইস এবং মাছ চলাচলের জন্য 2টা ফিশ পাস। প্রকল্পের আওতায় 290 কোটি ঘনমিটার পানি সংরক্ষণের পরিকল্পনা রয়েছে। এছাড়া গড়াই, মধুমতি ও হিসনা নদীতে ব্যাপক ড্রেজিং এবং পুনঃখনন করা হবে। পরবর্তী ধাপে চন্দনা, বারাশিয়া, বড়াল ও ইছামতি নদী পুনরুদ্ধারের কথাও বলা হচ্ছে। সরকারের দাবি, এই প্রকল্প বাস্তবায়িত হলে প্রায় 29 লাখ হেক্টর জমিতে সেচ সুবিধা দেওয়া সম্ভব হবে। বছরে অতিরিক্ত প্রায় 24 লাখ টন ধান এবং 2 লাখ টনের বেশি মাছ উৎপাদন বাড়বে। দক্ষিণ পশ্চিমাঞ্চলে লবণাক্ততা কমবে, সুন্দরবনের পরিবেশ সুরক্ষিত থাকবে, নদীগুলোতে শুষ্ক মৌসুমেও প্রবাহ বজায় থাকবে। শুনতে তো বেশ ভালোই লাগছে, কিন্তু প্রশ্ন হচ্ছে, পদ্মা ব্যারেজ কি সত্যি সমাধান, নাকি এটি নতুন একটি পরিবেশগত ও রাজনৈতিক সংকটের সূচনা? সেটাতে যাওয়ার আগে চলুন দেখে আসি আমাদের অভিজ্ঞতা কেমন এই ব্যারেজগুলোর ব্যাপারে। বাংলাদেশে এর আগে তিস্তা ব্যারেজ, মনু ব্যারেজ এবং টাঙ্গন ব্যারেজ নির্মাণ করা হয়েছে। তিস্তার কথাই ধরুন, তিস্তা নদীতে বাংলাদেশের একটি ব্যারেজ ও সেচ প্রকল্প রয়েছে, কিন্তু ভারত থেকে পর্যাপ্ত পানি না আসায় তিস্তা অববাহিকার বিস্তীর্ণ অংশ শুষ্ক বালুচরে পরিণত হয়েছে। কোনো ব্যারেজ বা বাঁধ নিজে পানি সৃষ্টি করতে পারে না, প্রয়োজন মূলত পানির, যেটা উজান থেকে আসতে হবে। যুক্তরাষ্ট্রের কমনওয়েলথ ইউনিভার্সিটি অফ পেনসিলভানিয়ার অধ্যাপক ও পানি বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ খালেকুজ্জামানের মতে, প্রকল্পের বর্ণনা অনুযায়ী 3 BCM পানি সংরক্ষণ করে 19 লাখ হেক্টর জমিতে সেচ দেওয়া সম্ভব হবে। কিন্তু তার হিসেব অনুযায়ী নিম্নতম হিসাব ধরলেও 19 লাখ হেক্টরে সেচ দিতে প্রায় 9.5 BCM পানি লাগবে, মানে 3 গুণেরও বেশি পানি। তিনি আরো প্রশ্ন তুলেছেন, যদি সংরক্ষিত পানির বেশিরভাগই সেচে ব্যবহার করা হয়, তাহলে নদীর যে পরিবেশগত প্রবাহ, মৎস্য সম্পদ এবং নৌ চলাচলের জন্য যে পর্যাপ্ত পানি দরকার, এটা কোথায় পাওয়া যাবে? এর মধ্যে গুরুত্বপূর্ণ খবর হচ্ছে, 1996 সালের গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এবছরের 12 ডিসেম্বর। এর মধ্যে যদি চুক্তিটি নবায়ন না করা হয় বা নতুন চুক্তি যদি স্বাক্ষরিত না হয়, তাহলে এই তারিখের পর থেকে ভারত কর্তৃক ইচ্ছামতো গঙ্গার পানি প্রত্যাহারে কোনো বাধাই থাকবে না। অতীতের নিরিখে বলা যায়, এমন পরিস্থিতি বাংলাদেশের জন্য ভয়াবহ হয়ে উঠতে পারে। যদি পানি না থাকে, তাহলে এই ব্যারেজ দিয়ে কি হবে? কিছুই না। তাহলে প্রশ্ন হলো, পদ্মা ব্যারেজ কি সত্যি নদী ও মানুষের জন্য দীর্ঘমেয়াদী সমাধান, নাকি নতুন ঝুঁকির সূচনা? আমরা কি সমস্যার মূল কারণ, ন্যায্য পানি বন্টন ও নদীর স্বাভাবিক প্রবাহ নিয়ে কাজ করছি, নাকি তার বিকল্প খুঁজছি? শেষ করছি ডক্টর নজরুল ইসলামের লেখা কয়েকটা লাইন দিয়ে। আগের সরকারের মতো বর্তমান সরকারও
জনগণকে জানা বোঝা এবং মত প্রকাশের সুযোগ না দিয়েই 33,474 কোটি টাকার এই মেগা প্রকল্প অনুমোদন করেছে। যে সম্ভাব্যতা সমীক্ষা মানে ফিজিবিলিটি স্টাডির ভিত্তিতে এ প্রকল্প অনুমোদিত হলো, সেটা কাউকে দেখার সুযোগ দেওয়া হলো না, সংসদেও বিষয়টি নিয়ে আলোচনা হলো না। ট্রান্সপারেন্সি মানে স্বচ্ছতা, জবাবদিহিতা, সিদ্ধান্তে জনগণের অংশগ্রহণ ইত্যাদি যেসব কথা প্রায় 2 বছর ধরে দেশবাসী শুনতে পেল, সেগুলো কি তাহলে শুধু কথার কথাই ছিল? আমরা এই প্রশ্নটি রেখে যেতে চাই। উন্নয়নের নামে পরিবেশের ওপর এসব আঘাত আর কতদিন?